বিপত্নিক এক পুরুষের সাথে নিজের বিয়ে ঠিক হয়েছে শোনা মাত্রই ফুঁসে উঠল পৌষ। আর যার সাথে বিয়ের কথা বলা হয়েছে সেই পুরুষকে সে ভালোভাবেই চেনে। এলাকার কে না জানে তার কথা। সারা এলাকা দাপিয়ে বেড়ানো এক চরিত্রহীন পুরুষ। স্ত্রী ছেড়ে যাওয়ার পর কাজের মেয়ের সাথে এর সম্পর্ক আছে, এমন কত শত কথা শুনেছে পৌষ। জীবনে খুব সম্ভবত 3বার কি 4বার তাকে দেখেছে পৌষ, কিন্তু চেহারাটা এখনো মানসপটে ঝাপসা। চেয়েও পুরো সুরতটা ঠাউর করতে অক্ষম হলো পৌষ। দাঁতে দাঁত পিষে শুধু তিরিক্ষি মেজাজের সহিত জানালো, গলায় দড়ি দিব, তবু এই চরিত্রহীন ব্যাটাকে বিয়ে করব না। যতটা না চওড়া ছিল পৌষের গলা, তার থেকে 3 গুণ তেজে এক পুরুষের গলা শোনা গেল। কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো, তাও ওই লাফাঙ্গার সাথে তোর বিয়ে দেবো না আমি। বিয়ে তো তৌসিফকেই করতে হবে। তুচ্ছ হাসলো পৌষ। চাচার এসব বাংলা কথা আজ নতুন নয়, পুরাতন সিনেমার ডায়লগ ভেবে রুমে ঢুকে ধপাস করে সকলের মুখের উপর দরজা লাগিয়ে দিল পৌষ। অসহ্য হয়ে উঠেছে সে। গলায় থাকা ওড়নাটা হাতে পেঁচিয়ে যেই না ছুঁড়ে মারবে, অমনি জানলার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট পিহা চিৎকার করে উঠল। পৌষ নিজেও ভয় পেয়ে গেল, তবে কিছু বুঝে ওঠার আগেই দরজায় করাঘাত শুরু। পিহা কেঁদে কেটে অস্থির, বারবার বলে যাচ্ছে, আপিপু ফাঁসি দিচ্ছে, আপিপু বিয়ে করবে না তাই ফাঁসি দিচ্ছে। হতবাক নির্বাক পৌষ। সে ফাঁসি দিল? কখন আর কেনই বা দিল? আজব। দরজায় একে একে করাঘাত দিতে দিতে সকলে ডাকাডাকি শুরু করলো। চাচি যে কেঁদে ফেলেছে তাও টের পায় পৌষ। দরজা খুলতে যাবে এমন সময় চমৎকার দুষ্টু বুদ্ধি খেলে গেল ওর মাথায়। পারলে এই মুহূর্তে নিজের পিঠ চাপড়ে নিজেই শাবাশি দিতেও ভুলতো না পৌষ। খাটে উঠে ওড়না ঢিল মারলো ফ্যানে। গলায় পেঁচানোর চেষ্টা করতে করতে দরজা ততক্ষণে খুলে গিয়েছে। অবশ্য পৌষ তো শুধু হালকা করে ছিটকিনিটাই লাগিয়েছিল। হুড়মুড় করে সবাই ঢোকা মাত্রই চাচাতো বড় ভাই হেমন্ত ওকে টেনে খাট থেকে নামিয়ে গাল বরাবর দিল টানা 2 থাপ্পড়। যেই বড় ভাই আজীবন ভালোবেসে এলো, তার হাতে 2 রাম চড় খেয়ে হাউমাউ করে ফ্লোরে বসে কেঁদে উঠল পৌষ। চাচি তাড়াতাড়ি করে বুকে আগলে নিল ওকে। মাথায় গালে মুখে হাত বুলিয়ে কত কিছু বোঝালো, কিন্তু পৌষ বুঝি থামে? তার গাল তো জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। সেই থেকে বেশি জ্বলনি তো তার বুকে। হেমন্ত ধমকের গলায় বলল, কান্না থামা, না হয় মারবো আরো 2। বেয়াদব, কত বড়! এই তোর কলিজা কত বড় হলো? ফাঁসি দিস তুই? থাপড়ে থাপড়ে তোর মাথা মুন্ডু সব কিছু ঘুরিয়ে দেবো, ফাজিল একটা। হাউমাউ করা কান্না এবার হুহুতে পরিণত হলো। চাচির বুকে পড়ে পড়ে আহাজারি করলো পৌষ। হেমন্তের থাপ্পড় খেয়ে যতটা না আঘাত পেল, তার থেকেও বেশি পেল এই ধমকে। চাচা এতক্ষণ নীরব থাকলেও এবার মুখ খুললেন। হেমুর মা, ওকে খাওয়া কিছু, এরপর ঘুম পাড়াও। সন্ধ্যায় বাড়িতে মেহমান আসবে। হেমুকে নিয়ে বাজারে যাই আমি। কথাটা বলেই চলে গেলি 2 জন। উপস্থিত বাকি সকল সদস্যরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে এখনো। গুড়াগাড়টি বেশি এখানে। 3 চাচার ছানাপোনা সব মিলিয়ে 7 জন, পৌষও তার মধ্যে একজন। ইনি মিনি গোল গোল চোখ করে তাকিয়ে বলল, আপনি কাঁদে না, ভাই এলে বকে দিব আমরা। পৌষের কান্না বুঝি এবার থামে। ছোট্ট চাচার 2 মেয়ে এক জমজ, যা বলে একসাথে, যা খায় একসাথে, কাঁদেও একসাথে, আবার হাসেও একসাথে। এদের নাকি বিয়েও দেবে একসাথে। পৌষের মনে প্রশ্ন একটাই, এদের বাসর একসাথে কিভাবে হবে? এমন ঘনঘটা মুহূর্তে এইরূপ আজব চিন্তায় নিজেকে ধিক্কার জানালো পৌষ। জ্যৈষ্ঠ দূরে দাঁড়িয়ে দেখছে বোনকে। জ্যৈষ্ঠ আর পৌষ সমবয়সী। পৌষ যদিও মাস 2 বড়, তবে তারা বন্ধুর মতো। চৈত্র এতক্ষণ বাসায় ছিল না। সে বাসায় ঢোকা মাত্রই গুমোট অবস্থা দেখে জিজ্ঞেস করলেও কোনো লাভ হলো না। কেউ টু শব্দ করলো না, কারণ ঝড় এখনো পুরোপুরি ওঠেনি। আগাম ঝড়ের কথা ভাবতেই সকলের গায়ের লোম যেন কাঁটা ফুটলো। হিমশীতল এক বাতাস বয়ে যাচ্ছে, বৃষ্টি বৃষ্টি ভাব চারিদিকে। সেই ভাবকে বুড়ো আঙুল দেখিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি ঝরতে লাগলো। সেই সাথে যোগ দিল ঝোড়ো হাওয়া। আচমকাই ঘুম ছুটে গেল পৌষের। জানলার পর্দাগুলো স স দাপটে উড়ে বেড়াচ্ছে। আড়মোড়া ভেঙে উঠে পৌষ। 2 আঙুলে চোখ ঘষে নিল কিছুক্ষণ। ঝাপসা দেখছে এখনো।
নিশ্চয়ই কান্নার ফল এটা। উঠে জানলার সামনে দাঁড়াতেই প্রকৃতি নজর কাড়ল। মনে জোয়াল খেলানো এক প্রেম প্রেম আবহাওয়া, প্রেমিককে মনে করার এক রোমাঞ্চকর আবহাওয়া, বিরয়ের খাত লেখার উত্তম এক সময় যেন এটা। এমন উস্কানিমূলক ওয়েদারে পৌষের মন খারাপ হলো, ভীষণ রকমের মন খারাপ। তার প্রেমিক তো আপাতত তার কাছে নেই, না জানি কোন জলযানে ঘুরে বেড়াচ্ছে। 2 ফোঁটা পানি চোখে যেই না জমতে শুরু করবে অমনি দরজায় ঠক ঠক শব্দ হলো। কে জিজ্ঞেস করতেই হেমন্ত ঢুকলো। ওকে দেখা মাত্রই পৌষের মুখটা থমথমে হয়ে গেল। হেমন্ত অল্প হাসলো, এগিয়ে এসে পৌষের হাতে 2টো চকলেট দিয়ে মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলল, গালে ব্যথা আছে? হ্যাঁ। আমি একটু সরি না পৌষ, তোর পাওনা ছিল এটা। মেরে ফেলো আমাকে, এটাই বাদ আছে। কথা বলল না হেমন্ত, চলে গেল সেখান থেকে। তার এখানে বলার মতো তো কিছুই নেই। হেমন্তের নির্বিকার ভাব দেখে মন খারাপ আরো বাড়ল পৌষের। সন্ধ্যা নাগাদ বাড়ির পরিস্থিতি একদমই বদলে গেল। কান্নার শব্দ যেন সবার কানে বাড়ি খাচ্ছে। পৌষ গলা ফাটিয়ে কেঁদেই যাচ্ছে। পরনের লাল শাড়িটা খুলে যাবে এমন ভাব। বড় চাচা কিছুতেই মানছে না, এখনই নাকি পৌষের বিয়ে দিবেন তিনি। ছোট চাচা বরাবরই বড় ভাইকে মান্য করেন, তাই তো মুখে কুলু পেটে বসে আছেন মাথা নিচু করে। পৌষের দোষ একটাই, পৌষ কেন ফাঁসি দিতে গেল। চাচাকে ভয় দেখাতে গিয়ে ফাঁসির নাটক করা পৌষের গলায় যে সত্যি ফাঁসির দড়ি ঝুলবে তা ঘুণাক্ষরেও টের পায়নি পৌষ। হাজার আহাজারি করেও যখন লাভ হলো না, তখন চাচার এক কথায় থমকে গেল পৌষ। এত বছর আমি পেলে পুষে বড় করেছি, খামাখা তো নয়। প্রতিদান চাইছো? যদি বলি হ্যাঁ। পৌষ এবারে উঠে দাঁড়ালো, শাড়ির আঁচলটা শক্ত করে ধরে শক্ত গলায় বলল, আমি বলিনি আমার দায়িত্ব নিতে, তবুও যেহেতু প্রতিদান চাইছেন তাই আমি বলছি আপনার সবটুকু পাওনা শোধ করে দিব আজ চাচা। ওই চরিত্রহীন পুরুষকেই বিয়ে করব, ওই জাহার নামেই আমি যাব। প্রলয় হকের মেয়ে পৌষরাত হক, পৌষর ওয়াদায় যা। কথাগুলো বলেই সাথে সাথে চলে গেল পৌষ। তার পিছু পিছু 5 জন কাজিনও ছুটল। সন্ধ্যা নাগাদ তৌসিফ তালুকদার হাজির, কাজী আর হুজুর সহ খুব কম মানুষই উপস্থিত এখানে। পৌষকে আনা হলো, সে মূর্তির মতো এসে হাজিরও হলো। তাকে যখন বসানো হলো তখন পৌষের গা ঝমঝমিয়ে উঠল। তীব্র এক পুরুষের গন্ধ নাকে ঠেকল। তার পাশেই বসা সুঠাম দেহের এক লম্বা চওড়া সুদর্শন পুরুষ, অথচ পৌষ তাকালো না তার দিকে। তাকে যখন কাজী জিজ্ঞেস করলো, দেনমোহর কত চান আম্মা? কিছুই চাই না। সকলে চমকালেও গুরু গম্ভীর কণ্ঠে তৌসিফ তালুকদার বলে উঠল, আমার মেইন রোডের 8 তলা বাড়ি, গোল্ডেন ব্যবসার অর্ধেক সহ নগদ 30 লক্ষ টাকা উসুল করে দিন। তৌসিফের এহেন কথায় সকলের মুখ হা হয়ে গেলেও রহস্য হাসল পৌষ। পাশ থেকে একজন তৌসিফকে বলল, এই মেয়ে থাকবে কি না এর কি গ্যারান্টি? 5 লাখ কাবিন করে রাখো ব্যাস। যার নামে এখন গোটা আমি টাকাই লিখে দেব, সেখানে পরিমাণ কেন হিসেব করা হচ্ছে? সকলের মুখ পুনরায় হা হয়ে গেল। হুজুরের দোয়ার পর পর 6টা কবুল শোনা গেল। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলেও পৌষ শক্ত গলায় বলল, এই বাড়ির সাথে আমার হিসাব চুকে গিয়েছে। এখানকার পানিও নিজের জন্য হারাম করলাম আমি। পাশ থেকে পৌষ খেয়াল করলো শক্ত একটা হাত তার হাতটা মুঠোয় পুড়েছে। হঠাৎই যেন খিনখিন করে উঠল পৌষের গা। আর একটা হাত দিয়ে জোর করে ছাড়িয়ে নিল নিজের হাত। এতে বুঝি পাশের জন ছুটল, তাই তো এবার সোজা কোমরের দিকে চেপে ধরলো। ব্যথায় পৌষের চোখে পানি জমলো, তবে ছাড়া পেল না সে। ওর চাচা যখন কিছু বলতে এলো তখন ফিস ফিস করে পৌষ শুধু বলল, আমার জীবনটাকে নরক বানানোর জন্য ধন্যবাদ বড় চাচা। তীব্র বর্ষণের ইতি টেনে আকাশ ধমক ধরে বসলো। স্থির মেঘমালা আর তাতে ধ্যান নেই, তারা তো উড়াউড়িতে ব্যস্ত। রাতের আকাশ অথচ একদম ফকফকা যেন। গাড়ির কাজটা বন্ধ থাকায় পৌষ আবহাওয়া ঠিক ঠাউর করতে ব্যর্থ। শুধু জানালায় মাথা এলিয়ে বাইরে দেখে যাচ্ছে সে। পাশের মানুষটার দিকে তার ধ্যান জ্ঞান কিছুই নেই। আপাতত সে নিজেকে নিয়ে বিভোর।
ভাবনায় তার চিরায়ত চিরপরিচিত বাড়িটি। এমন আবহাওয়াতে নিশ্চিত তোরা দলবল নিয়ে ছাদে আড্ডা জমাতো। আড্ডার মাঝে ইনি মিনি দুইজন চৈত্র আর জ্যৈষ্ঠের কোলে ঘুমিয়ে পড়তো। রাত যখনই একটু বাড়তে শুরু করবে তখনই ছাদে আগমন ঘটতো হেমন্তের। সবগুলোকে ধমকে ধামকে থাপড়ে নিচে নামাতো সে। এটাই তো হতো, কিন্তু আজ আজ তো এরকম হলো না, আর কোনোদিন হবে বলে মনেও হচ্ছে না। পৌষের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাথায় হঠাৎই যন্ত্রণা হচ্ছে। সেই যন্ত্রণা বাড়লো যখন তীব্র হর্নের শব্দ হলো। পৌষ চমকালো, সম্মুখে দৃষ্টিপাত করতেই বুঝলো ওরা পৌঁছে গিয়েছে। এই বাড়িটি পৌষের চেনা, খুব গভীর ভাবে না হলেও একটু চেনা। বাহিরটা সে অনেকবারই দেখেছে, ভেতরে যাওয়া হয়নি যদিও, ওই সর্বোচ্চ গেট পর্যন্ত, তাও খুব দরকারে। একবার বোধহয় ঢোকাও হয়েছিল, তবে এই চরিত্রহীন পুরুষের ফ্ল্যাটে নয়, তার ভাইয়ের ফ্ল্যাটে। উফ, শব্দ করে সরতে চাইলো পৌষ। তার ভাবনায় ছেদ পড়েছে। ব্যথা দেয়া কোমরটাতে পুনরায় শক্ত করে ধরেছে তৌসিফ তালুকদার। রাগে রক্ত যেন পৌষের টক বগিয়ে উঠছে। এই লোকের এসব ছোঁয়াছুঁই ওর পছন্দ হচ্ছে না, গায়ে কাঁটা দিয়ে ওঠে। পৌষ কিছু বলার আগেই হঠাৎ জমে গেল। তার অনুভূতি মুহূর্তেই থিতলে গেল যেন। তৌসিফ তালুকদার তার অতি নিকটে। সহসা খিচে চোখ বুঝে নিল পৌষ। তাকানো যাবে না, তাকাবেও না সে। মরণ হোক তাও চোখ খোলা যাবে না। ভারী পুরুষের নিঃশ্বাস শীঘ্রই তার সামনে থেকে হটল। দরজা খুলে গট গট পায়ে নেমেও দাঁড়ালো। মৃদু স্বরে ড্রাইভার বলে উঠল। ফট করে চোখ মেলে অবাক দৃষ্টিতে তাকালো পৌষ। এদিক ওদিক তাকিয়ে যখন ও কাঙ্ক্ষিত পুরুষটাকে দেখলো না, তখন শাড়ি সামলে বেরিয়ে এলো। না, কোনো বিয়ে বিয়ে আমেজ নেই এখানে, একদমই না। সারা জনমকার সাদামাটাই আছে। একটু কি সাজানো যেত না? নিজের ভাবনায় নিজেই বিরক্ত পৌষ। কেন সাজাবে? পৌষ কি আর ইচ্ছে করে বিয়ে করেছে নাকি? পরক্ষণে খেয়াল হলো এক শক্ত হাতের মুঠোয় ওর নরম হাতটা আটকা পড়েছে। লোকটা তাকে তাকানোর বা বোঝার সময়টুকুও দিল না। তার বড় বড় পায়ের ধাপে পা মেলাতে বেশ বেগ পেতে হলো পৌষের। শাড়ি পরায় সেই ঝামেলা বাড়লো একটু। এক প্রকার হুমড়ি খেয়ে পড়লো নিচে, অথচ তার ডান হাতটা এখনো তৌসিফ ধরে আছে। পড়া মাত্রই যেন পৌষ কাদার সুর তুলবে, অমনি তাকে ফট করে কোলে তুলে নিল তৌসিফ। কান্নার সুর তো দূরের কথা, ক উচ্চারণ করার সময়টুকুও পেল না পৌষ। বড়ই আফসোস হলো তার। কান্না করতে না পারলে তার ভেতরটা ফুলে পেঁপে ওঠে, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। মনে হয় এই বুঝি মরে গেল, দম আটকে আসে কেমন করে। তবে আজ সেসবের সময় হলো না। কেউ তাকে হাতে ধরে সময়ও দিল না। সোজা দরজায় নক করতে এক মহিলা দরজা খুলে দিল। তৌসিফ কোনো দিকে না তাকিয়ে সোজা ড্রয়িং রুম পেরোলো। একদম মাস্টার বেডরুমে ঢুকে সযত্নে নরম বিছানার মাঝে রাখলো পৌষকে। এরপর গেল দরজা লাগাতে। ফাটা চোখে এদিক ওদিক তাকালো পৌষ। সারাটা ঘরময় আভিজাত্যের ছোঁয়া। পৌষ মুগ্ধ হলো। গোল গোল চোখ করে দেখলো সবকিছু, তবে সোনালি আলো থাকায় ততটাও দেখতে পেল না। মনে মনে গালি দিল। ফকিন্নি। এমন সোনালি আলো তার কাছে ফকিন্নি মনে হলো। 440 ভোল্টের বাতিতে এমন হলুদ হলুদ দেখায়। তাদের বাসার এনার্জি বাল্ব সাদা ঝকঝকা ফকফকা আলো ছড়ায়, একদম চকচক করে চারপাশ। আর এত বড় লোকের বাড়িতে কিনা ড্রিম লাইটের বদলে এই হলুদ বাতি, মানা যায় এসব। এই বাল্বগুলোতে চৈত্র পানি ঢুকিয়ে দুটো বিটা ফিশ ছেড়েছিল একবার। রাত হলে চোখ ধাঁধানো সুন্দর লাগতো দেখতে। পৌষ যখন ওর এলোমেলো ভাবনাতে মশগুল, তখনই হঠাৎ ওর আঁচলে টান পড়লো। চমকে উঠে ছাড়া দিয়ে দাঁড়িয়ে গেল ও। বড় বড় চোখে দেখা গেল তৌসিফকে। হ্যাঁ, এই তো সেই পুরুষ, সুন্দর পুরুষ। চেহারা, দেহ, চুল, ব্যক্তিত্ব কোনোটাতেই সে পিছিয়ে নেই। পেছানো শুধু চরিত্রের দিক থেকে, যেটা একজন ব্যক্তির সবটুকু সত্তা বহন করে, তৌসিফ তালুকদারের সেটাই নেই। কথাটা মনে পড়তেই সবেমাত্র মুগ্ধ হতে শুরু করা পৌষের ভাবনার জাল ভেদ করে বেরিয়ে এলো। তৌসিফ তালুকদার ততক্ষণে এগিয়ে আসছে পৌষের দিকে। এই একা বাড়িতে বদ্ধ দরজার ভেতরে পৌষের সকল সাহস যেন ছুটে পালালো। তার নজরবন্দি হলো শুধু হলুদ আলোয় আলোকিত এক সুদর্শন পুরুষ, যে এগিয়ে আসছে পৌষের দিকে।
পৌষ যেন এই মুহূর্তে বাক শক্তিটুকুও হারিয়ে ফেললো, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তৌসিফ তালুকদারের দিকে। তবে কি আজই ওর জীবনের বড় বড় দুটো ধাক্কা একসাথে এলো? হেমু, বাবার ডাকে হেমন্ত তাকালো। ছাদে একা দাঁড়িয়ে সিগারেটে টান বসিয়েছিল মাত্র। দুটো টান দেয়া হয়েছে সবে, এমনটা নয় যে সে লুকিয়ে লুকিয়ে খায়, সবাই জানে। কিন্তু তাতেও অভদ্রতা হেমন্ত দেখায় না যে বাচ্চাদের সামনে এসে সিগারেট টানবে। তাই তো জ্বলন্ত সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে ফেললো। জ্বলন্ত আগুন নিমেষেই বুঝে গেল। শুধু বুঝলো না হেমন্তের বুকের আগুনটা। ওর বাবা ওর পাশে এসে দাঁড়িয়েই হেমন্ত মাথা নিচু করেই বলল, কিছু বলবে? আমার কি কিছু বলার আদৌ বাকি আছে? সেটা তো আমি জানি না বাবা, নিজের যা ইচ্ছে হলো করলে তুমি। এখন বলছো বলার বাকি আছে নাকি নেই? শুধু আমার একার ইচ্ছেতে এটা হয়নি হেমু, তুমি জানো সেটা। পৌষ আমার দায়িত্ব। তাচ্ছিল্য হাসলো হেমন্ত, বলল, দায়িত্ব বরাবর পালন করছো বাবা, গুড নাইট। বলে এক মুহূর্ত অপেক্ষা করলো না হেমন্ত, গটগট পায়ে নিচে নেমে গেল। এই মুহূর্তে তার সহ্য হচ্ছে না তার বাবাকে। নিচে সোজা পৌষের রুমে ঢুকলো হেমন্ত। ঢোকা মাত্রই চমকালো, 5 বাদর বসা এখানে। এদের মধ্যে দুটো ঘুমে কাদা, পিহাও ঢুলছে। জ্যৈষ্ঠ আর চৈত্র সজাগ পুরোপুরি। এদের সন্ধ্যা থেকেই দেখা যাচ্ছিল না। মাতম জমাচ্ছে তারা তাদের ভালোবাসার একমাত্র বোনের জন্য। পৌষ এই বাড়ির জন্য যে কি তা প্রতিটা ইট জানে, প্রতিটা জান জানে, অথচ চঞ্চল পৌষটাই এখন নেই। থাকলে এখন দৌড়ে হেমন্তের কাছে এসে আবদার জমাতো। রাত হলেই তার হাবি জাবি খেতে মন চায়। তার নাকি ভয়ঙ্কর রকমের ক্রেভিং হয়। না জানি পৌষটা খেলো কিনা। এখানে কি কেউ জানে দিনভর না খাওয়া পৌষের রাত হলেই ক্ষুধায় কেঁদেও ফেলে? তার যে ছুরি ছুরি আবদার, খেয়ে পূরণ করবে সেগুলো? তৌসিফ তালুকদার কি আদৌ খবর রাখবে, নাকি পৌষটাকে শুধুই স্ত্রীর দায়িত্বই পালন করতে হবে? ভেজা গায়ে একটা ট্রাউজার পরে কাঁধে টাওয়াল নিয়ে বেরিয়ে এলো তৌসিফ। চুলগুলো থেকে টুপুর টুপুর এখনো বিন্দুকণা ঝরে যাচ্ছে। সুন্দর মানুষটাকে বেশ মানালো এতে। বড়ই আফসোস হলো তার জন্য। এত সুন্দর এই পুরুষটার এহেন ভেজা রূপ কি কারোর মধ্যে ভ্রম করলো না? খাটের কোণে বসা রমণীর কি একটুও চোখ ধাঁধালো না? পুরুষটার শরীরের মাতাল মাতাল ঘ্রাণটা কি নারীটির রাসানরন্ধ্রেও ঠেকলো না? তৌসিফ গভীর দৃষ্টি ফেলে দেখলো পৌষকে। হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। কিছুটা মায়া হলো তৌসিফের। এমনটা না হলেও হতো। মেয়েটাকে একটু সময় দেওয়া উচিত ছিল। তৌসিফ চেয়েছিলেও তাই, কিন্তু পৌষের জন্যই তো হলো না। ধৈর্যের পরীক্ষায় বরাবরই শূন্যের কোঠায় তৌসিফ তালুকদার। তার সদ্য বিবাহিত স্ত্রীকে মুগ্ধ নয়নে দেখল সে। গলার স্বর খাদে নামিয়ে ডাকলো বহু আদরের স্বরে, পৌষ রাত। ঝংকার তুলল এই ডাক পৌষের দেহে। এতটা ঘন্টা পরে এই লোক কথা বলল। পৌষের কান ভেদ করে ডাকটা কলিজায় লাগলো, একদম ফালা ফালা করে দিল তার খয়েরি রঙের হৃদযন্ত্রটাকে। আহত চোখ দুটো দিয়ে পানি গড়ালো। পৌষ মাথা তুলল না, একটা বার চেয়েও দেখলো না অনুতপ্ত তৌসিফকে। রাগ করলো না সে মুখে। উত্তরের আশায় থেকে হাল ছাড়লো তৌসিফ। পৌষের এলোমেলো চুলে একটা হাত রেখে বলল, চলো গোসল করবে। এবারেও পুষ নড়ল না। তৌসিফ পুনরায় কিছু বলতে যাবে তার আগেই হুট করে বালিশে মুখ গুজে শুয়ে পড়ল পৌষ। পায়ের সামনে থাকা কাঁথাটা দিয়ে ঢেকে নিল নিজেকে আপাদ মস্তক। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ দেখল শুধু। চাইলেও একবার ডেকে বলতে খাবারের কথা, পাশের টেবিলেই তো পড়ে আছে। ওই বাড়িতেও তো খেলো না কিছু, এখনো খেলো না। তৌসিফ নিজে একাই খেতে বসলো। ভাতে হাত দিয়েও ভক্তিতে টানলো না তাকে। উঠে হাত ধুয়ে সরে গেল সেখান থেকে। পৌষ ঘুমিয়েছে কিনা বোঝা গেল না। তৌসিফ বারান্দায় চলে গেল ধীর পায়ে। দূর আকাশে আর চাঁদের আনাগোনা নেই, একদম খালি সেটা তৌসিফের মতোই। সিগারেট জ্বালিয়ে তাতে টান দিল, সাথে সাথেই নাক মুখ ভর্তি ধোঁয়ায় বিষাক্ত হয়ে উঠল চারপাশ। খুক খুক কাশির শব্দে তৌসিফের কান সজাগ হলো কিছুটা। নিশ্চিত সিগারেটের গন্ধ হয়তো পৌষ সহ্য করতে পারে না, তাই কাশছে। অ্যাশট্রেতে পিষে বড় বড় শ্বাস ফেলে মুখে একটা চুইংগাম চিবোলো তৌসিফ। যতটুকু পারলেও নিজেকে ফ্রেশ করে রুমে ঢুকলো।
নাক মুখ ঢেকে এভাবে ঘুমাতে দেখে তৌসিফেরই কেমন যেন দম বন্ধ অবস্থা।